ব্রিটেনে শনাক্ত নতুন ধরনের করোনা ভাইরাসের রোগী এখন ইউরোপের আরও কয়েকটি দেশে। আগামী ৮ বছরে চীন বিশ্বের ১ নম্বর অর্থনীতি হবে, একটি গবেষণা রিপোর্টের পূর্বাভাস। চলচ্চিত্রের দৃশ্যে পুলিশকে হেয় করার অজুহাতে পরিচালক এবং অভিনেতা গ্রেপ্তার নিয়ে ঢাকার চলচ্চিত্র শিল্পের প্রতিক্রিয়া কি? এটা শুরু হলো ধরেন পুলিশ দিয়ে, কালকে হয়তো বিচারপতিরাও একটা এমবার্গো আনতে পারে, ডাক্তারদের কমিউনিটি একটা এমবার্গো আনতে পারে। তখন তো কারোরই গল্প বলা যাবে না। আমরা যে আসলে কতটুকু উপমণ্ডুকতার দিকে যাচ্ছি এটা হচ্ছে সেটারই প্রমাণ বহন করে। বিদায় ২০২০ সালে ভারত নিয়ে একটি বিশেষ প্রতিবেদন শুনবেন আজকের পরিক্রমায়। তবে অনুষ্ঠানের শুরুতে বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি পুলক গুপ্ত। ব্রিটেনে শনাক্ত নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ এখন স্পেন ও সুইডেনেও শনাক্ত হয়েছে। মাদ্রিদের আঞ্চলিক সরকার জানাচ্ছে ব্রিটেন থেকে আসা কমপক্ষে ৪ জনের শরীরে নতুন এই করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। সুইডেন অন্তত ১ জন রোগী পাওয়ার কথা জানিয়েছে। ফ্রান্সেও নতুন এই করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে। ওদিকে অধিকতর সংক্রমণপ্রবণ নতুন এই ভাইরাস নিয়ন্ত্রণে ব্রিটেনের অধিকাংশ এলাকায় লকডাউন জারি করা হয়েছে। সরকার সতর্ক করছে যে এই বিধিনিষেধ কয়েক মাস চলতে পারে। ওদিকে ইংল্যান্ডে প্রথম শনাক্ত নতুন ধরনের এই করোনা ভাইরাসে আক্রান্ত অন্তত ৩ জন রোগী পাওয়ার কথা নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। তাদের ২ জন ব্রিটিশ নাগরিক। সুইজারল্যান্ড তাদের স্কি রিসর্টগুলো খোলা রেখেছে এবং গত ২ সপ্তাহে সেখানে হাজার হাজার পর্যটক হাজির হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য দপ্তর বলছে ফিলিস্তিনি এলাকাগুলোতে করোনা ভাইরাস পরিস্থিতি বিপর্যয়কর অবস্থায় পৌঁছেছে। দপ্তরের মুখপাত্র বলছেন, ভাইরাস নিয়ন্ত্রণের জন্য আরোপ করা বিধিনিষেধ লঙ্ঘন করে গ্রামগুলোতে মানুষজন জমায়েত করছে। এছাড়া অনেকে দোকানপাট খুলছে এবং চলাফেরায় নিয়ন্ত্রণ মানছে না। তিনি বলেন, ফিলিস্তিনিরা ভ্যাকসিন পাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এই ভ্যাকসিনের ব্যাপারে ফিলিস্তিনিদের সহায়তা করার জন্য ইসরায়েলের প্রতি বিভিন্ন পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। ২০২৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্রকে টপকে চীন বিশ্বের ১ নম্বর অর্থনৈতিক শক্তি হতে যাচ্ছে। ব্রিটেন ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ এই পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি বলছে, আগে যা ধারণা করা হচ্ছিল তার চেয়ে ৫ বছর আগেই চীনা অর্থনীতি মার্কিন অর্থনীতিকে ছাড়িয়ে যাবে। বলা হচ্ছে, অন্যান্যদের চেয়ে চীন করোনা ভাইরাস প্যান্ডেমিক ভালোভাবে সামলেছে এবং তার ফলে চীনা অর্থনীতির প্রবৃদ্ধি অন্যদের তুলনায় অনেক ভালো হচ্ছে। জোর করে ধর্মান্তর নিষিদ্ধ করে ভারতের হিন্দু জাতীয়তাবাদী বিজেপি শাসিত মধ্যপ্রদেশ রাজ্যে একটি আইন অনুমোদিত হয়েছে। সমালোচকরা বলছেন, রাজ্যের মুসলিম সম্প্রদায় এই আইনের মূল টার্গেট। রাজ্য সরকারের মন্ত্রিসভায় পাশ হওয়া আইনে জোর করে ধর্মান্তর করার অপরাধে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। কট্টর হিন্দু গোষ্ঠীগুলো দাবি করে, মুসলিম পুরুষরা ধর্মান্তর করার উদ্দেশ্যে হিন্দু মেয়েদের নানা ছলে বিয়ে করে। কট্টর হিন্দুরা এর নাম দিয়েছে লাভ জিহাদ। ভারত শাসিত কাশ্মীরের একটি আঞ্চলিক দল বলছে, স্থানীয় নির্বাচনের পর সরকার কমপক্ষে ৭৫ জন রাজনীতিককে গ্রেপ্তার করেছে। দলটি বলছে, স্থানীয় রাজনৈতিক দলগুলোর একটি মোর্চা নির্বাচনে জেতার পর সরকার বিরোধী বিক্ষোভ চাঙ্গা হতে পারে এই আশঙ্কা থেকেই এই গ্রেপ্তার চলছে। ন্যাশনাল কনফারেন্স নামের এই রাজনৈতিক মোর্চার একজন মুখপাত্র বলছেন, এসব গ্রেপ্তার চালিয়ে কেন্দ্রীয় সরকার কার্যত জনগণের রায়কে অগ্রাহ্য করছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। রেডিও ছাড়াও অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.bbcbangla.com। পরিক্রমা পরিবেশন করছি শাকিল আনোয়ার। শুরুতে আপনাদের আরেকবার জানিয়ে রাখি যে বিদায়ী ২০২০ সালে ভারতের গুরুত্বপূর্ণ এবং সাড়া জাগানো কিছু ঘটনা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন শুনবেন আজকের পরিক্রমায়। কিছুক্ষণ পর বাংলাদেশে একটি চলচ্চিত্রের দৃশ্যে পুলিশকে হেয় করার অভিযোগে দায়ের করা মামলায় একজন পরিচালক এবং একজন অভিনেতা গ্রেপ্তার এবং তাদেরকে কারাগারে পাঠানোর ঘটনা নিয়ে চলচ্চিত্র জগতে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একজন পরিচালক এবং একজন গবেষক বিবিসিকে বলেছেন যে চলচ্চিত্রের সংলাপে জন্য গ্রেপ্তারের ঘটনা নজিরবিহীন। তারা দুজনেই মনে করছেন, নাটক, সিনেমা বা সাহিত্যে পুলিশের চরিত্র নিয়ে স্বাধীনভাবে কাজ করা এখন কঠিন হয়ে উঠতে পারে। তবে ঢাকার চলচ্চিত্র পরিচালক সমিতির একজন শীর্ষ নেতা এবং একজন অভিনেত্রী বলেছেন এটি বিচ্ছিন্ন একটি ঘটনা। আরও শুনুন রাকিব হাসনাতের কাছে। নবাব এলএলবি নামের একটি চলচ্চিত্রের অর্ধেক অংশ আই থিয়েটার নামের একটি অ্যাপে মুক্তি দেওয়া হয়েছে গত ১৬ ডিসেম্বর। প্রচলিত নিয়ম অনুযায়ী সেন্সর বোর্ড থেকে সিনেমাগুলোকে সেন্সর সার্টিফিকেট নেয়ার বিধান থাকলেও এ সিনেমাটির ক্ষেত্রে তা হয়নি অ্যাপে মুক্তি দেওয়ার কারণে।
কিন্তু সেখানে একটি দৃশ্যে অশ্লীল ভাষা প্রয়োগের কারণে পর্নোগ্রাফি আইনের লঙ্ঘন হয়েছে বলে মনে করছে পুলিশ। তারই জের ধরে ওই সিনেমার পরিচালক ও একজন অভিনেতাকে আটক করা হয়েছে। কিন্তু এভাবে একজন পরিচালক ও অভিনেতাকে আটকের ঘটনাকে অনেকটা নজিরবিহীনই বলছেন তরুণ নির্মাতা ও লেখক আশফাক নিপুণ। আর্ট বা কালচার বা যেটাই বলি না কেন, আমরা তো শুধুমাত্র ফুল লতা পাতা পাখি দিয়ে তো আর বানাতে পারবো না। আমাদের আশেপাশের পরিবেশ, আমাদের বাস্তবতা, আমাদের সবকিছু নিয়ে ছবি বানাতে হবে, গল্প বলতে হবে। এবং এই গল্প বলার ক্ষেত্রে যদি ডিফারেন্ট কমিউনিটি এখন এসে যদি আমাকে এমবার্গো দেওয়ার চেষ্টা করে যে আপনি এই ধরনের কিছু করতে গেলে আমাদের পারমিশন নিতে হবে, অথবা আমাদের যদি পছন্দ না হয় তাহলে আপনাকে আমরা জেলে পাঠিয়ে দিতে পারবো, এটা খুবই অ্যালার্মিং। এটা শুরু হলো ধরেন পুলিশ দিয়ে, কালকে হয়তো বিচারপতিরাও একটা এমবার্গো আনতে পারে, ডাক্তারদের কমিউনিটি একটা এমবার্গো আনতে পারে। তখন তো কারোরই গল্প বলা যাবে না। আমরা যে আসলে কতটুকু উপমণ্ডুকতার দিকে যাচ্ছি এটা হচ্ছে সেটারই প্রমাণ বহন করে। যদিও চলচ্চিত্রে পুলিশকে উপস্থাপনা নিয়ে পুলিশের দিকে এমন প্রতিক্রিয়া এবারে নতুন নয়। 2015 সালের এপ্রিলে চলচ্চিত্র পরিচালক, পরিবেশক ও প্রযোজকদের চিঠি দিয়ে পুলিশের চরিত্রে অভিনয় ও পোশাক ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ মেনে চলতে বলেছিল পুলিশ। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলছেন, সেবার তারা পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনাও করেছিলেন। তবে এবারে পরিচালক ও অভিনেতাকে আটকের ঘটনাটি বিচ্ছিন্ন ও অভিযুক্তও নির্দিষ্ট বলে উল্লেখ করছেন মিস্টার রহমান। সেন্সরের বাইরে গিয়ে সে রিলিজ করছে ওটিটিতে, তো কাজেই এটি একান্তই তার ব্যাপার। এবং যে সংলাপগুলো ব্যবহার করা হয়েছে, আমরা সবসময় আন্দোলন করে আসছি সেন্সর বোর্ড উঠে দেওয়ার জন্য, সার্টিফিকেশন বোর্ড করার জন্য। এখন এইরকম যদি দেয় তাহলে তো আমাদের এই চাওয়াটাই ব্যাহত হবে। আমি বলবো যে এটি আসলে অশ্লীলতার পর্যায়ে পড়ে। আবহমান কাল ধরেই বিচারক, পুলিশ, আইনজীবী, ব্যবসায়ী কিংবা রাজনৈতিক নেতার ভূমিকা উঠে এসেছে বাংলাদেশের বহু সিনেমায়। কখনো নায়ক, কখনো ভিলেন হয়েছেন এসব চরিত্রে অভিনয় করা অভিনেতারা। কিন্তু বাংলাদেশের সংলাপের জন্য কাউকে কখনো হেনস্থা হওয়ার উদাহরণ খুব একটা পাওয়া যায় না। তবে অভিনেত্রী ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য অরুণা বিশ্বাস বলছেন, এবারের ঘটনাকে এভাবে বিশ্লেষণের কোনো সুযোগ নেই, কারণ এখানে এমনভাবে অশ্লীলতা এসেছে যা সমাজের সাথেই সঙ্গতিপূর্ণ নয় বলেই মনে করেন তিনি। আমাদের দেশের দেশপ্রেমের বহু ছবি আছে, বহু উদাহরণ আছে দেশপ্রেমের উপর, পুলিশের নির্যাতনের উপর বহু ছবি আছে। কিন্তু এই ধরনের অশ্লীল অশ্রাব্য কথা বলা, আমরা সমাজে বাস করি, আমাদের পরিবার নিয়ে বাস করি, এই ধরনের কথা বলা আমি মনে করি না এটা খুব যৌক্তিকতা আছে। আমি ভাই এটা একেবারেই এটা আমি সমর্থন করি না। চলচ্চিত্র গবেষক ও লেখক ডক্টর তপন বাগচি অবশ্য বলছেন, শিল্প সংস্কৃতিতে সমাজের ক্ষত তুলে ধরা হয়, তাই পুরো বিষয়টি একেবারে থামিয়ে দেয়া বা প্রতিবন্ধকতার দিকে নিয়ে যেতে পারে, এটি আমার শুভ উদ্যোগ মনে হয় নাই। মিস্টার বাগচি বলছেন, সিনেমা সমাজের নির্বাচক দিকগুলোকেই তুলে ধরে এবং সঙ্গত কারণেই পুলিশের সেসব চরিত্রগুলি বেশি দেখা যায়। এটিকে শিল্প হিসেবে বিবেচনা না করে পাল্টা ব্যবস্থা নিলে সেটি সিনেমা নির্মাণ শিল্পকেই এবং সব মিলিয়ে মানুষের মত প্রকাশের স্বাধীনতাকেই বড় ধরনের চাপে ফেলবে বলে মনে করেন তিনি। রাকিব হাসনাত, ঢাকায়। ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল হিন্দু জাতীয়তাবাদী বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে নিয়মিতই এখন সংঘর্ষ বাধছে রাজ্যের নানা জায়গায়। আজও কলকাতায় বিজেপি নির্বাচনী কার্যালয়ের সামনে হাতাহাতি হয়েছে দু দলের কর্মী সমর্থকদের মধ্যে। বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেস ক্ষমতা ধরে রাখার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে, তাই নিয়মিত সংঘর্ষের করছে তারা। আর তৃণমূল কংগ্রেস বলছে, ক্ষমতায় আসার জন্য সংগঠন না থাকার ফলে বিজেপি ইচ্ছে করে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে নির্বাচনী সহিংসতা নতুন নয়, কিন্তু তা ভোটের 4-5 মাস আগ থেকেই শুরু হয়ে যাওয়ার কারণে পর্যবেক্ষকরা তাই মনে করছেন যে আগামী বছরের বিধানসভা ভোটে রক্তক্ষয় হয়তো আরও বাড়বে। কলকাতা থেকে আরও জানাচ্ছেন আমাদের সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। আজ কলকাতায় বিজেপির দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মীদের মধ্যে যেমন হাতাহাতি হয়েছে, তেমনি গতকাল দুই দলের সংঘর্ষ হয়েছে উত্তরবঙ্গের দুটি এলাকায়। এভাবেই নিয়মিতই রাজ্যের কোনো না কোনো অঞ্চলে, কখনো আবার একাধিক জায়গায় দুই দলের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ, দলীয় দপ্তর দখল করা নিয়ে উত্তেজনা এসব চলছেই। বাদ থাকছে না বোমাগুলিও। এইসব সংঘর্ষের জন্য তৃণমূল কংগ্রেস আর বিজেপি একে অপরের ঘাড়ে দোষ চাপাচ্ছে। কথা বলেছিলাম পশ্চিমবঙ্গে বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। হতাশা আর ভয় থেকে তৃণমূল কংগ্রেস শেষ বেলায় আক্রমণটা চালিয়ে যায়। তৃণমূল কংগ্রেসের কাছে এই মুহূর্তে কোনো রাজনীতি নেই,
যেটাকে দিয়ে বিজেপির রাজনীতিকে প্রতিহত করতে পারে। আর এই দলটা গণতন্ত্রের যে প্রাথমিক শর্ত রাইট টু ডিফেন্ড, বিরোধিতার অধিকার, সেটাই বিশ্বাস করে না। এই সরকার একটা চরম অসহিষ্ণু সরকার, এবং ওরা যে আক্রমণ করছে, বোমাবাজি করছে, খুন করছে, আমরা এখনো গণতান্ত্রিক পরিসরের মধ্যেই আছি। আমরা গণতান্ত্রিক ভাবেই রাজনীতি দিয়ে এদের মোকাবেলা করতে চাইছি, কিন্তু একটা সময় আসবে যখন আমরাও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। আবার তৃণমূল কংগ্রেস বলছে তারা যখন উন্নয়নের প্রশ্নে ভোট করতে চাইছেন তখন বিজেপি পরিস্থিতি অশান্ত করে তুলছে। দলের মুখপাত্র কুণাল ঘোষের কথায়, রাজ্য অশান্ত হয়ে উঠলে দায় যখন তাদের সরকারের ওপরেই বর্তাবে, তখন তারা কোন যুক্তিতে নিজে থেকে সংঘর্ষ বাঁধাতে যাবেন? তৃণমূল কংগ্রেস তো জানে যে যদি কোথাও কোনো অস্থিরতা হয় তাহলে সেটা বিজেপি নাটক করার কাজে ব্যবহার করবে। তৃণমূল কংগ্রেস গন্ডগোলটা করতে যাবে কেন? বিজেপি চাইছে যে কোনো ভাবে প্ররোচনা তৈরি করে সেখান থেকে একটা অস্থিরতা তৈরি করার, যাতে আমরা যখন ডেভেলপমেন্ট ইস্যুতে ডিবেটে যাচ্ছি তখন রাস্তায় একটা অস্থিরতা, অরাজকতা, ওরা সেইটা তৈরি করে সেই দিকে নজর ঘোরাতে চাইছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক সহিংসতা প্রায়শই হয়ে থাকে। নির্বাচনের সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। বোমা, গুলি, মানুষের মৃত্যু, এগুলোর কোনোটাই নতুন নয়। কিন্তু পর্যবেক্ষকরা বলছেন ভোটের এত আগে থেকে নিয়মিত সংঘর্ষ তারা আগে কখনো দেখেননি। এর একটা কারণ, একদল ক্ষমতা ধরে রাখতে মরিয়া আর অন্য দলটি ক্ষমতা দখল করতে মরিয়া। কথা বলেছিলাম প্রবীণ সাংবাদিক ও রাজনৈতিক পর্যবেক্ষক আশিস ঘোষের সঙ্গে। যেটা আমার মনে হয় যে অত্যন্ত শক্তি প্রয়োগ করে বিজেপি যারা এই রাজ্যে এবারে ক্ষমতা দখল করতে নামছে, একদিকে হচ্ছে যে রাজনৈতিক জমি দখল, অন্যদিকে রাজনৈতিক জমি আঁকড়ে রাখা। এই লড়াইটা অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। বিজেপির বেশ খানিকটা দুর্বলতা রয়েছে, যে বুথ স্তরে তাদের সংগঠন এখনো ততটা মজবুত নয়। ফলে সেই জায়গায় নিজেদের শিকড় তৈরি করা, নিজেদের সমর্থন তৈরি করা, এইটা করতে গিয়েই বারবার আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় তৃণমূল এবং বিজেপির সমর্থকদের মধ্যে মারপিট শুরু হয়েছে। পরিস্থিতিটা এখন থেকেই বেশ উত্তপ্ত। নির্বাচনের এত আগে থেকে পরিস্থিতি এত গরম হওয়া আমি অন্তত আগে দেখিনি। বিজেপি দাবি করে সাম্প্রতিক সময়ে রাজ্যে তাদের 137 জন কর্মী সমর্থক খুন হয়েছেন রাজনৈতিক কারণে। আর তৃণমূল কংগ্রেস বলে পারিবারিক কারণে আত্মহত্যা বা অন্য কারণে খুনকেও রাজনৈতিক হত্যা বলে চালাতে চেষ্টা করছে বিজেপি। তবে রাজ্যের মানুষ এটা এখন বুঝেই গেছেন যে ভোট যত এগিয়ে আসবে ততই হয়তো দুই দলের মধ্যে সংঘর্ষ বাড়তে থাকবে। অমিতাভ ভট্টশালী, কলকাতায়। আপনারা বিবিসি বাংলা শুনছেন খুলনায়, চট্টগ্রামে, ঢাকায়। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। 2028 সালের মধ্যে যুক্তরাষ্ট্রকে টপকে চীন বিশ্বের 1 নম্বর অর্থনৈতিক শক্তি হতে যে চলেছে, সেটা নিশ্চয়ই কিছুক্ষণ আগে বিশ্ব সংবাদে আপনারা শুনেছেন। ব্রিটেন ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ এই পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি বলছে যে আগে যা ধারণা করা হচ্ছিল তার চেয়ে 5 বছর আগেই চীনা অর্থনীতি মার্কিন অর্থনীতিকে ছাড়িয়ে যাবে। গবেষণা রিপোর্টটি দেখেছেন সহকর্মী পুলক গুপ্ত। তারা যেটা বলছে শাকিল, যে 1 বছর আগেও মনে করা হচ্ছিল যে অর্থনীতির আকারের দিক থেকে চীন 2033 সাল নাগাদ যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে। তো এই সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ বা সিইবিআর নামের যুক্তরাজ্য ভিত্তিক এই প্রতিষ্ঠানটি এখন বলছে যে আগে তারা যে পূর্বাভাস দিয়েছিল আসলে তার 5 বছর আগেই এটা ঘটে যাবে। এবং সিইবিআর এর ডেপুটি চেয়ারম্যান ডগলাস ম্যাকউইলিয়ামস বলছেন যে চীনের অর্থনীতিতে দ্রুত গতিতে প্রবৃদ্ধি হচ্ছে এবং 2025 সালে তাদের যে বর্তমান যে 5 সালা পরিকল্পনা সেটার মধ্যেই তারা একটা উচ্চ আয়ের অর্থনীতিতে পরিণত হবে। এবং 1 বছর আগেও যেটা মনে করছিলেন তার 5 বছর আগেই তারা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে এবং 2023 সাল নাগাদ চীন একটি উচ্চ আয়ের দেশে পরিণত হবে, যখন তার মাথাপিছু আয় হবে $12,536 বেশি। আগের ধারণার চেয়ে আপনি যেটা বলছিলেন 5 বছর আগেই চীন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ছাড়িয়ে যাবে, কারণ কি বলা হচ্ছে? এটার কারণ হিসেবে বলা হচ্ছে যে এই যে করোনা ভাইরাস মহামারী এবং বিশ্বের অর্থনীতির উপরে তার যে প্রতিক্রিয়া পড়েছে, এই পুরো ব্যাপারটা আসলে চীনের অনুকূলে কাজ করেছে। সংকটটা চীন যেভাবে সামাল দিয়েছে তার ফলে তাদের অর্থনীতি যুক্তরাষ্ট্রের আগেই এই সংকটটা কাটিয়ে উঠেছে এবং সে কারণে চীনের অর্থনীতিতে এই 2020 সালেই 2% প্রবৃদ্ধি হবে।
এবং এই কেন্দ্রটি বলছে যে যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি আগামী বছরই আবার জোরালোভাবে ঘুরে দাঁড়াবে বলে তারা মনে করছে, কিন্তু চীনের অর্থনীতিতে 2025 সাল পর্যন্ত প্রবৃদ্ধি ঘটবে গড়ে 5.7% করে। এর ফলেই যেটা হবে যে আগামী 2028 সালের মধ্যে, অর্থাৎ এই দশক শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে দেবে চীন এবং তারাই পৃথিবীর সবচাইতে বড় আয়তনের অর্থনীতির দেশ হয়ে উঠবে। পুলক গুপ্ত, আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। এবারে বিদায়ী 2020 সালে ভারতের গুরুত্বপূর্ণ এবং সাড়া জাগানো কিছু ঘটনা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন পরিবেশন করছেন শুভজ্যোতি ঘোষ। করোনা ভাইরাসের সঙ্গে তখনও ভারতের পরিচয় হয়নি। এদেশে 2020 সাল শুরু হয়েছিল তখন সদ্য পাশ হওয়া নাগরিকত্ব আইন আর প্রস্তাবিত এনআরসির বিরুদ্ধে দেশব্যাপী উত্তাল প্রতিবাদের মধ্যে দিয়ে। সেই উদ্যোগকে অনেকেই দেখেছিলেন সমাজের একটা শ্রেণীকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করার চেষ্টা হিসেবে, যারা শপথ নিচ্ছিলেন কিছুতেই সরকারের কাছে নিজেদের পরিচয়ের নথিপত্র পেশ করবেন না, কাগজ দেখাবেন না। शाहीन बाग को अदराइज किया, शाहीन बाग को मिनी पाकिस्तान बताया, शाहीन बाग को बहुत विलिफाई करने की कोशिश की गई। দিল্লির শাহিনবাগ হয়ে উঠেছিল নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের এপিসেন্টার। 8 থেকে 80 বছর বয়সী মুসলিম নারীরাই সে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন। বলছিলেন তাদের দেশদ্রোহী বা পাকিস্তানি বলে চিহ্নিত করার হাজার চেষ্টা সত্ত্বেও ভারতীয়রা কিন্তু তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। हम भारत के लोग उनके खिलाफ खड़े होते रहे। मुझे लगा था जब कश्मीर ब्लॉकेड में गया तब कुछ होगा, मुझे लगा था जब इस गवर्नमेंट ने एनआरसी अनाउंस किया था तब कुछ होगा। জামিয়া মিলিয়ার ছাত্রী তাবাসসুম বিবিসিকে বলছিলেন, কাশ্মীরের অবরোধ, এনআরসির ঘোষণা বা মুসলিমদের পিটিয়ে মারার ঘটনা যখন ঘটেছে তখন কিন্তু দেশ পথে নামেনি। আজ অবশেষে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সারা দেশের সঙ্গে দিল্লি রাজপথে নেমে এসেছে। আমি এখন কিভাবে ঘরে আটকে থাকতে পারি? Finally Delhi is out on streets and I've been waiting for this for 6 years. अब तो मैं मतलब घर पे नहीं बैठ सकती ना। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে এই বিক্ষোভকারীরাই যখন উত্তর পূর্ব দিল্লির জাফরাবাদে পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভে বসলেন, পরিস্থিতি দ্রুত অগ্নিগর্ভ হয়ে উঠল। दिल्ली में आग लगी रहे, ये यही चाहते हैं, इसीलिए इन्होंने रास्ते बंद किए, इसीलिए दंगे जैसा माहौल बना रहे हैं। हमारी तरफ से एक भी पत्थर नहीं चला है। বিজেপির বিতর্কিত নেতা কপিল মিশ্রা পুলিশ কর্মকর্তাদের সামনে দাঁড়িয়েই হুমকি দিলেন, ভালোয় ভালোয় রাস্তা খালি না করা হলে তারা হাত গুটিয়ে বসে থাকবেন না এবং পরিণতির জন্য দায়ী হবেন না। उसके बाद हम आपकी भी नहीं सुनेंगे अगर रास्ते खाली नहीं हुए तो। ठीक है? পরবর্তী প্রায় 4 দিন ধরে রাজধানীর এক বিস্তীর্ণ এলাকা জুড়ে যে সাম্প্রদায়িক তাণ্ডব চলল তাতে কম করে 53 জন নিহত হলেন, যার 2/3 বেশি ছিলেন মুসলিম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন দিল্লি সফরে। এরই মধ্যে জ্বালিয়ে দেওয়া হলো শহরের অসংখ্য মসজিদ। নালা থেকে উদ্ধার হলো দাঙ্গায় নিহতদের লাশ। 3-4 बच्चे मारे गए मासूम यहाँ पे, कई बच्चे यहाँ पड़े होते थे, वो भी सारे पता नहीं कहाँ है, लापता है, आता पता ही नहीं है उनका कोई। 8 बजे मिली हुई यहाँ से। মুস্তাফাবাদে ভস্মীভূত ফারুকিয়া মসজিদে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা সেদিন বিবিসিকে বলছিলেন, আরএসএস এর গুন্ডারা কিভাবে নির্বিচারে গুলি চালিয়েছে আর লুটতারাজ করেছে। দিল্লি পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়। এমনকি হামলা থেকে রেহাই পায়নি মাদ্রাসার ছোট ছোট ছাত্ররাও। সম্পন্ন একজন মুসলিম ব্যবসায়ীর বাসার ড্রয়িং রুমে সেদিন আশ্রয় নিয়েছিলেন শত শত মুসলিম নারী, শিশু, পুরুষ। ভয়ার্ত সেই মানুষগুলোকে প্রশাসন দেখতেও আসেনি। कुछ नहीं हुआ, एकदम अचानक से ये हुआ कि गुंडे आ गए, बाहर से गुंडे आ गए। अरे मुसलमानों को खत्म कर देंगे, मुसलमानों को हम जिंदा रहने देंगे, जय श्री राम के नारे लगवा रहे हैं। তিনি যেমনটা বলছিলেন যে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে শত শত গুন্ডা বাহিনী এসে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, তারা বাধ্য হয়ে এখানে আশ্রয় নিয়েছেন। মাস কয়েক পরে দিল্লি পুলিশ যখন এই দাঙ্গার চার্জশিট জমা দিল, তারা কিন্তু দায়ী করল নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরই। তবে লেখক ও চিন্তাবিদ তিলোত্তমা মজুমদার বলছিলেন, তিনি কিন্তু মনে করেন না দাঙ্গা আর প্রতিবাদের রসায়নটা কখনো একই রকম হতে পারে। প্রতিবাদ এবং দাঙ্গা এই দুটো ব্যাপার সম্পূর্ণ আলাদা। দাঙ্গার পেছনে নানান রকমের সামাজিক, রাজনৈতিক অনেক রকম উস্কানি থাকতে পারে, কোনো ব্যক্তিগত কোনো উদ্দেশ্য থাকতে পারে দাঙ্গা লাগানোর। দিল্লির মতো জায়গাতে যে দাঙ্গা হয়েছে সেই দাঙ্গা কিন্তু সারা ভারতবর্ষে ছড়িয়ে যায়নি, অর্থাৎ মানুষের মধ্যে যে শুভ বোধ সেটা সম্পূর্ণ বিলুপ্ত হয়নি। সেটা আমি বলবো যে অনেকখানি জাগ্রত রয়েছে। ভারতবর্ষের মানুষ আমার মনে হয় না দাঙ্গা চান।
এবার আপনি যদি বলেন যে এই গণতান্ত্রিক আন্দোলনগুলো অর্থাৎ মানুষের প্রতিবাদ, বিভিন্ন আইনের বিরুদ্ধে, বিভিন্ন সরকারি উদ্যোগের বিরুদ্ধে বা প্রকল্পের বিরুদ্ধে, যে কোনো গণতন্ত্রের সবচাইতে বড় জায়গা হচ্ছে বিরুদ্ধ মতকে খোলাখুলি প্রকাশ করতে পারার জায়গা এবং প্রকাশ করতে পারার সাহস, যেটা আমাদের দেশে এখনো রয়েছে। এবং এইটাতে প্রমাণ হয় যে ভারতবর্ষের গণতন্ত্র এখনো আছে এবং আরো অনেক দিন থাকবে। দিল্লি দাঙ্গার রেশ না থিততেই দেশ পড়ল ভয়াবহ মহামারীর কবলে। आज रात 12 बजे से पूरे देश में, ध्यान से सुनिए, पूरे देश में 24 মার্চ রাতে মাত্র 3 ঘন্টার নোটিশে সারা দেশে লকডাউন জারির কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, দেশের প্রতিটি পরিবারকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ। ঘর থেকে বেরোনো পুরোপুরি নিষেধ। घरों से बाहर निकलने पर पूरी तरह पाबंदी लगाई जा रही। পরবর্তী কয়েকদিনে কিন্তু দেখা গেল হাজার হাজার দরিদ্র অভিবাসী শ্রমিক গ্রামে ফেরার মরিয়া চেষ্টায় পথে নেমে এসেছেন। জাতীয় সড়ক বেয়ে শত শত মাইল হাঁটতেও শুরু করে দিয়েছেন। কোলের শিশুকে শহরে কিছু খাওয়াতে না পেরে গ্রামের পথে হাঁটা ছাড়া যে কোনো উপায় নেই, কাজকর্ম হারিয়ে সে কথাই বলছিলেন এই শ্রমিক বধূ। বিহারের ট্রেনের টিকিটের ভাড়া 2500 রুপি করে। দুজনের ভাড়া কিভাবে জোগাড় করবেন অসহায়ভাবে সে প্রশ্ন তুলছিলেন চম্পারণ থেকে দিল্লিতে কাজ করতে আসা মজদুর। घर जाने के लिए भी कहता 2500 रुपया टिकट, मियां बीवी में 5000 रुपया हम कहाँ से लाए? ये हमारे लोग हैं, हिंदुस्तानी हैं, मजदूरी करते हैं, गरीब लोग हैं। क्या हमारी जिम्मेदारी नहीं बनती कि हम इनकी सहायता करें? এই পরিযায়ী শ্রমিকরাও তো ভারতেরই নাগরিক। বিদেশে প্লেন পাঠিয়ে যদি আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনা যায়, তাহলে এই গরিব মেহনতি মানুষগুলোকে কেন সরকার ঘরে ফেরানোর ব্যবস্থা করবে না, সে প্রশ্নও তুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ওদিকে ভাইরাসের বিস্তার ক্রমশ বাড়তে থাকায় হিমশিম খেতে শুরু করল ভারতের স্বাস্থ্য অবকাঠামো। মুম্বাইয়ের এক হাসপাতালে চিকিৎসকরা বিবিসিকে বলছিলেন কি অসম্ভব কঠিন এক যুদ্ধ তাদের লড়তে হচ্ছে। রোগী, ডাক্তার, নার্স সবাই এক অচেনা শত্রুর বিরুদ্ধে লড়তে গিয়ে মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ছেন। In India, the spread of the virus into rural areas is putting limited health facilities under intense pressure, despite rising numbers of infections. কোভিড টেস্ট করানো কিংবা হাসপাতালে বেড পাওয়ার সমস্যা তো ছিলই, গ্রামীণ ভারতেও সংক্রমণ শুরু হওয়ার পর পরিস্থিতি একটা পর্যায়ে প্রায় হাতের বাইরেই চলে যায়। अब मेरा एक बेटा है, वो बार-बार पूछ रहा है पापा मम्मी कहाँ है, मैं उसको कोई जवाब नहीं दे पा रहा। বহু মানুষ তখন প্রায় বিনা চিকিৎসায় প্রিয়জনদের হারিয়েছেন। কোভিড আক্রান্ত মা কিভাবে হাসপাতাল থেকে চিরতরে চোখের আড়ালে চলে গেলেন, বাচ্চা ছেলেকে তার কোনো জবাব দিতে পারেননি অসহায় বাবা। मैंने 9 हॉस्पिटलों के चक्कर काटे लेकिन वहाँ से कोई रिजल्ट नहीं मिला। ভারতবর্ষ যে পদ্ধতিতে, যে পথে এই সংকটের মুখোমুখি হয়েছে, সেই পথটা অত্যন্ত একটা অপ্রস্তুতির পরিচয় দিয়েছে। স্বাস্থ্য পরিকাঠামোর দিক থেকে আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না এবং পরিযায়ী শ্রমিকদের নিয়ে যে অত্যন্ত করুণ একটি পরিণতির দিকে বহু মানুষ যেতে বাধ্য হলেন, সেটা দেখে বোঝা গেছে যে খেটে খাওয়া মানুষ সম্পর্কে তার জন্য যে একটা পরিকল্পনা, চিন্তা ভাবনা করা, সেগুলো একেবারেই নেই। এটাও আরো একবার প্রমাণিত হলো। যেভাবে বলা হয়েছে যে একটা নাম্বার নাগরিককে দেওয়া হবে, সব রকম সুবিধা দেওয়া হবে, এই যে বড় বড় প্রতিজ্ঞাগুলো করা হয়েছিল, আশাগুলো দেখানো হয়েছিল, সেগুলো যে কতটা ভুল, সেটা এই প্যান্ডেমিকের সময় এবং লকডাউনের সময় মানুষ কিন্তু মর্মে মর্মে বুঝতে পেরেছেন। বছর শেষে কিছুটা আশার আলো অবশ্য দেখিয়েছে অচিরেই করোনা ভ্যাকসিন মেলার খবর, এবং বিশ্বের ভ্যাকসিন উৎপাদনে ভারতও সম্ভবত একটি প্রধান কেন্দ্র হয়ে উঠতে চলেছে। 70% of the world's vaccine capacity is from India. So naturally India is going to play a major role. পুনের সিরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালার কথায়, যেহেতু বিশ্বের মোট ভ্যাকসিন উৎপাদন সামর্থ্যের 70% ভারতে, তাই অবশ্যই এখানে ভারতের একটা বড় ভূমিকা থাকবে। কিন্তু এটা সেরা ভ্যাকসিন হবে কিনা আমরা জানি না, কারণ যেখানে একটা নতুন টিকা উদ্ভাবনে 3 থেকে 5 বছর সময় লাগে, সেই জায়গায় আমাদের এখানে খুবই তাড়াহুড়ো করতে হয়েছে। It takes 3 to 5 years normally to make a vaccine and we're all rushing it. মহামারীর প্রকোপ হয়তো একদিন থিতবে, কিন্তু ভারতীয়দের রোজকার অর্থনীতিতে তা কত বড় আঘাত দিয়ে গেল, সেই হিসেব কিন্তু এখনো কষাই শুরু হয়নি, বলছিলেন তিলোত্তমা মজুমদার।
এই নিয়ে কোনো পরিসংখ্যান এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি যে কত কোম্পানি কত লোককে ছাঁটাই করেছে, কত লোকের বেতন অন্তত 6 থেকে 8 মাসের জন্য বন্ধ আছে, কত লোককে হাফ বেতনে কাজ করতে হচ্ছে, কত লোকের বেতন কমিয়ে দেওয়া হয়েছে। এগুলো নেই, এগুলো কোথাও কোনো পরিসংখ্যান বেরোচ্ছে না। Now let's talk about the Indian Army, which is saying 20 of its soldiers have been killed by Chinese troops in the disputed. মহামারী যখন তুঙ্গে তখনই জুন মাসের মাঝামাঝি খবর এলো লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকায় চীনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ভারতের অন্তত 20 জন সেনা প্রাণ হারিয়েছেন। 45 বছরের মধ্যে সেই প্রথম চীন ভারত সীমান্তে রক্তপাতের ঘটনা ঘটল। দেশের নানা প্রান্তে নিহত সৈন্যদের শেষ বিদায় জানানো হল সামরিক মর্যাদায়। লাদাখে বাড়তি সেনা মোতায়েন করে আর একগুচ্ছ চীনা অ্যাপ নিষিদ্ধ করে পাল্টা পদক্ষেপ নিল ভারত। Because there was peace and tranquility on the border, there were problems also. I'm not disregarding that. চীনের সঙ্গে পরবর্তী কয়েক দফা শান্তি আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও স্বীকার করলেন, সীমান্তে শান্তি যখন একবার বিঘ্নিত হয়েছে তখন দুদেশের সম্পর্ক আগের মতোই থাকবে সেটা আর আশা করা যায় না। The state of the border cannot be delinked from the state of the relationship. ঠিক যেরকম ভাবে কাশ্মীর ইস্যুটাকে ঝুলিয়ে রাখা হয়েছে, একই রকম ভাবে চীনের সঙ্গে সীমান্তের জায়গাটিও কিন্তু ঝুলে রয়েছে এবং কোনো দল বা কোনো প্রধানমন্ত্রীকেই আমরা দেখিনি আজ পর্যন্ত যে এই বিষয়টিকে নিষ্পত্তি করে ছাড়বেন এরকম একটি প্রতিজ্ঞার জায়গাতে তিনি পৌঁছচ্ছেন। অনেক সময় এটাও মনে হয় যে রাজনীতি এই পরিস্থিতিগুলোতে ব্যবহারও করে, যেমন প্যান্ডেমিক সংক্রান্ত যে সাংঘাতিক অর্থনৈতিক দুরবস্থা, সেই অর্থনৈতিক দুরবস্থার সময়ই দেখা গেল যে লাদাখে চীন সাথে একটা গোলমাল শুরু হলো এবং লোকে অত্যন্ত দেশাত্মবোধ করে এমনকি ঘোষণা পর্যন্ত হয়ে গেল সরকারিভাবে যে অমুক 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 অ্যাপ ব্যবহার করা যাবে না। কি না চীন আমাদের শত্রু হয়ে গেছে, তাহলে কেন আমি অ্যালাউ করেছিলাম আগে? এদিকে চীন সীমান্তে উত্তেজনা আর অশান্তির ঘনঘটার মধ্যেই নভেম্বরের শেষ সপ্তাহে রাজধানী দিল্লি অবরুদ্ধ করে ফেললেন পাঞ্জাব ও হরিয়ানা থেকে আসা হাজার হাজার কৃষক। তাদের দাবি, সম্প্রতি পাশ হওয়া 3টি কৃষি আইন যা ভারতে কর্পোরেট নিয়ন্ত্রিত চুক্তিবদ্ধ চাষের পথ প্রশস্ত করবে বলে বলা হচ্ছে, সেগুলো বাতিল করতে হবে এবং কৃষিপণ্যের মিনিমাম সাপোর্ট প্রাইস বা ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি দিতে হবে। দাবি আদায়ে চাপ দিতে তারা যে বেশ কয়েক মাসের রসদ নিয়েই দিল্লি এসেছেন সে কথাও জানিয়ে দেন পাঞ্জাবের এই কৃষকরা। ইতিমধ্যে সরকারের সঙ্গে কৃষক নেতাদের বেশ কয়েক দফা বৈঠক হলেও কোনো সমাধান বেরোয়নি। বড়দিনের মুখেও তারা দিল্লির সিংঘু ও টিকরি এই দুটি সীমান্ত অবরোধ করে রেখেছেন। দিল্লিতে বছর শুরু হয়েছিল শাহিনবাগ দিয়ে আর শেষ হচ্ছে সিংঘুতে, যার মাঝখানে পুরো সময়টা জুড়ে জাঁকিয়ে রইল করোনা ভাইরাস মহামারী। বিশেষ এই প্রতিবেদনটি পরিবেশন করলেন শুভজ্যোতি ঘোষ। প্রতিবেদনটি আবারও শুনতে চাইলে আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে শুনতে পারেন www.bbcbangla.com। আগামী 24 ঘন্টা পরিক্রমার এই পর্বটি অনলাইনে থাকবে। পরিক্রমা শেষ হবার আগে এখনকার প্রধান খবরগুলো আপনাদের আরেকবার জানিয়ে দিচ্ছি। ব্রিটেনে শনাক্ত নতুন ধরনের করোনা ভাইরাসের রোগী এখন ইউরোপের আরও কয়েকটি দেশে পাওয়া গেছে। স্পেন, সুইডেন, ফ্রান্স এবং সুইজারল্যান্ডে নতুন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর আগামী 8 বছরের মধ্যে অর্থাৎ 2028 সালের মধ্যে চীন বিশ্বের 1 নম্বর অর্থনীতিতে পরিণত হবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ছাড়িয়ে। ব্রিটেনে একটি গবেষণা রিপোর্টে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এরই সাথে শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অধিবেশন শুনবেন আগামীকাল বাংলাদেশের সময় সন্ধ্যে 7:30, ভারতে সন্ধ্যে 7টায় শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানেই বিদায় চাইছি। This is the BBC.
This is the BBC.